হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা ডেফিনেটলি ইন্ডিয়া এবং ইউরোপের মধ্যে যে ট্রেড ডিলটা হওয়ার কথা ছিল আজকে 27 তারিখ। তো আজকে সেই ট্রেড ডিলটা সম্পূর্ণ হয়েছে। দীর্ঘ 19 বছর ধরে মানে কন্টিনিউয়াসলি নেগোসিয়েশনস, বিভিন্নভাবে ডিনায়াল ইত্যাদি সমস্ত কিছু করার পরে বর্তমানে আজকের ডেটে ইন্ডিয়া এবং ইউরোপ দুজনে এই ট্রেড ডিলটা সাইন করলো। এই সাইন করার অর্থ এই নয় যে এই ডিলটা থেকে যে সমস্ত আউটকামগুলো আসছে সেগুলো আগামীকাল থেকে অ্যাপ্লিকেবল হবে, সেটা একদমই নয়। এই পুরো বিষয়টা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের পার্লামেন্টে গিয়ে এটাকে পাস করাবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ডিলটা হয়েছে সেটা তাদের পার্লামেন্টে পাস করাবে এবং তারপরে এই দুটো জিনিস অ্যাক্টিভ হতে চলেছে। মেইন ডিলটা থেকে যে জিনিসটা আসছে এর মধ্যে জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল যেমন রয়েছে, ঠিক সেরকম উল্টো দিক থেকে দেখতে গেলে এই দুটো যে কন্টিনেন্ট বলা যায়, ইন্ডিয়াকে সাবকন্টিনেন্ট বলা হয় এবং ইউরোপ তো কন্টিনেন্ট, তো এই দুটো এরিয়ার মধ্যে বেশ ভালো রকমের মানে ডিলটা সম্পূর্ণ হয়েছে। বলার অর্থ হচ্ছে যে ইন্ডিয়ার যে সমস্ত কমপ্লিমেন্টারি জিনিসগুলো দরকার পড়ে সেগুলো যেগুলো ইউরোপের মধ্যে আছে সেগুলোকে ইন্ডিয়া 0% ট্যারিফ দিয়ে ধীরে ধীরে ইন্ডিয়ার মধ্যে ঢোকাবে। এবং ইন্ডিয়া থেকে এমন প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো মেনলি লেবার ইন্টেন্সিভ বা যেখানে ইন্ডিয়ার স্ট্রেংথ রয়েছে সেখানে ইউরোপ সম্পূর্ণভাবে 0% ট্যারিফ দিতে চলেছে। তো এর ফলে মোস্ট অফ দ্য প্রোডাক্ট যেটা দেখা হচ্ছে এই ডিলটার পরে মোটামুটিভাবে 90%-এর কাছাকাছি প্রোডাক্ট রয়েছে যেগুলো আগে প্রচুর পরিমাণে ট্যারিফ পড়তো, সেগুলো কিন্তু 0% করে ট্যারিফ চলে আসছে। এবং এটা হলে আগামী 7 বছরের মধ্যে যে টার্গেটটা আসছে, অর্থাৎ 2032-এর মধ্যে 6 বছর, বেসিক্যালি 6-7 বছর, এই 7 বছরের মধ্যে ইন্ডিয়া এবং ইউরোপের মধ্যে যতটা পরিমাণ আজকের ডেটে ট্রেড চলছে সেই ট্রেডটা কিন্তু ডাবল হতে চলেছে, এরকম একটা প্রজেকশন রয়েছে। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা কেবলমাত্র যে এই প্রোডাক্ট বেস সেক্টর সেটা নয়। ইন্ডিয়া খুব ভালো করেই জানে, বা আমাদের গভর্নমেন্ট বা যে সমস্ত নেগোসিয়েটাররা ছিলেন তারা খুব ভালো করেই জানেন ইন্ডিয়ার স্ট্রেংথটা কিন্তু সার্ভিস বেস ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ আইটি, কনসাল্টিং, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ইত্যাদি জিনিসগুলোই। তো সেখানে কনসাল্টিং, আইটি ইত্যাদি বিভিন্ন যে সমস্ত সার্ভিসেসগুলো আছে সেখানেও একটা ওপেননেস আনবে ইউরোপ, এবং সেক্ষেত্রে এই টাইপ অফ যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলোর ক্ষেত্রেও ইউরোপ পুরোপুরিভাবে ট্যারিফ অনেক কম করছে, 0%-এর কাছাকাছি, এবং এইগুলোও কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হতে চলেছে। এছাড়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এই সমস্ত বিষয়গুলো নিয়েও প্রচুর ডিসকাশন হয়েছে এবং সেই অনুযায়ী ডিলের মধ্যেও প্রচুর কথা লেখা আছে, যেখানে এই দুটো কন্টিনেন্ট এবং সাবকন্টিনেন্টের মধ্যে যে মানে ট্রেডটা হবে এরপর থেকে সেটা কিন্তু অনেক র্যাপিড ট্রেড হবে বলা যায়, এবং প্রোডাক্টের দাম, অর্থাৎ ইন্ডিয়াতে ইউরোপিয়ান প্রোডাক্টের দাম অনেক কমবে, ইউরোপে ইন্ডিয়ান প্রোডাক্টের দাম অনেক কমবে। এইবারে এই যে ট্রেড ডিলটা হলো সেখান থেকে কিছু নির্যাস উঠে এলো, সেই নির্যাসগুলোর কয়েকটা বিশেষ পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো আমি এক এক করে বলার চেষ্টা করব। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা কয়েকটা সেক্টরের কথা বলবো, যে সেক্টরগুলোতে ডিলটা কিভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে বা ডিলটা অ্যাকচুয়ালি কি হয়েছে। তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে ট্যারিফ অন এয়ারক্রাফট, বা এয়ারক্রাফট যে সমস্ত মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলোকে যখন ইন্ডিয়া ইম্পোর্ট করবে এরপরে ইউরোপ থেকে, সেখানে কিন্তু 0% ট্যারিফ নেবে। এটা খুব ট্যাক্টফুলি করা হয়েছে এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলে ইন্ডিয়া আমেরিকাকে একটা মেসেজ দিল। তার কারণ টোটাল পৃথিবীতে সবথেকে বড় যে মানে কোম্পানি রয়েছে বা যারা অ্যাকচুয়ালি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং করে সেরকম দুটো কোম্পানি রয়েছে, একটা হচ্ছে বোয়িং যেটা আমেরিকার, আর যেটা এয়ারবাস সেটা হচ্ছে ইউরোপের। এখন এয়ারবাস যদি 0% ট্যারিফ পায়, সুতরাং এয়ারবাসের অনেক বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেড়ে যাবে, বা এয়ারবাস অনেক কম প্রাইসিং করতে পারবে তার প্রোডাক্টের। ফলত ইন্ডিয়ার এয়ারলাইন সেক্টরে যত এরপর থেকে আমরা মানে কি বলবো এয়ারক্রাফট দেখতে পাবো, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এবার এয়ারবাসের কাছ থেকে পারচেস হওয়ার প্রবণতা অনেক বাড়বে, যদি না ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিলে পুনরায় এয়ারক্রাফটকে 0% ট্যারিফ দেওয়া হয়। এক্ষেত্রে বোয়িং কিন্তু ডিসঅ্যাডভান্টেজ পেতে চলেছে। এটা সম্পূর্ণভাবে মানে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিলটা হবে সেখানে একটা পুরো গাজরের মতো ইন্ডিয়া ঝুলিয়ে দিল, রাইট? সুতরাং এরপরে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিলটা হতে চলেছে সেটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, বা তার নেগোসিয়েশনস অনেক বেশি ইন্টারেস্টিং হবে এই বিশেষ পয়েন্টটার জন্য।
সেকেন্ড বিষয় যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা জায়গায় বেশ বড় রকমের ফোকাস আছে, সেটা হচ্ছে ট্যুরিজম। এবং ট্যুরিজমের সাথে সাথে যে জিনিসটা খুব বেশি করে রিলেট করে সেটা হচ্ছে অ্যালকোহল, ওয়াইন, এই জাতীয় সেগমেন্টটা, রাইট? তো এই যে প্রোডাক্টগুলো সেগুলো ইউরোপিয়ানদের অনেক বেটার। এবং মানে আমি ওয়াইনের কথা যদি বলি বা যদি অ্যালকোহলের কথা বলি, তো প্রিমিয়াম ওয়াইন এবং অ্যালকোহল এইগুলোর দাম কিন্তু কমতে চলেছে। এগুলোতেও কিন্তু ইন্ডিয়া 0%-এর কাছাকাছি ট্যারিফ দিতে চলেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেহেতু আমাদের গভর্নমেন্ট রয়েছে এবং সেই গভর্নমেন্ট অনেকটা অ্যালকোহল বিরোধী বলা যেতে পারে, বা এই টাইপের মানে মেন্টালিটি আছে পলিটিক্যালি, তো সেই কারণে এটাকে কোটা বেসড করা হয়েছে, অর্থাৎ সামথিং লিটার অ্যালকোহল তার ওপরেই কিন্তু এই ছাড়টা পাবে, তারপরে হলে আবার ট্যাক্স চাপবে। একইভাবে অটোমোবাইল সেক্টর, যেটা খুব ইন্টারেস্টিং, আমি আগের দিনেও এই বিষয়টা বলেছিলাম। তো এখানে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত অটো ম্যানুফ্যাকচারার রয়েছে তাদেরকে আগে 110%-এর কাছাকাছি ট্যারিফ দেওয়া হতো, এটাকে ধীরে ধীরে কমিয়ে 10%-এর কাছাকাছি ট্যারিফ বা 10%-এর কাছাকাছি আমরা ট্যাক্সেশনের আওতায় নিয়ে এলো ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো এটা হবে হচ্ছে আগামী 7 বছর 8 বছরের মধ্যে। তো 5 থেকে 7 বছর টাইম লাইনের মধ্যে যদি এটা কমে যায়, তাহলে আপনি 5 থেকে 7 বছর টাইম লাইনের মধ্যে BMW থেকে শুরু করে অডি বা এই সমস্ত যত বড় বড় কার ম্যানুফ্যাকচারার রয়েছে ইউরোপিয়ান, সেগুলোর কিন্তু দাম যথেষ্ট মানে কমতে চলেছে। ইনফ্যাক্ট এটা হাফের কাছাকাছি হতে চলেছে, কারণ 110% ট্যারিফটা যদি 10% এসে থামে, তাহলে সেটা কিন্তু অনেকটা পরিমাণ কম হতে চলেছে। নেক্সট যে সেগমেন্টটা সেটা হচ্ছে ফ্রুট, বেভারেজ, এই টাইপের সেগমেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে ইউরোপিয়ান চকলেট, অলিভ অয়েল, ফ্রুট জুস, এই সমস্ত যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু 0%-এর কাছাকাছি ট্যারিফ দেওয়া হচ্ছে। এখানে যে থিঙ্কিংটা কাজ করেছে সেটা হচ্ছে, যদি আমরা এর আগে প্রোডাক্ট দেখতাম ইন্ডিয়া এবং ইউরোপের প্রোডাক্ট, হয়তো সেম চকলেটই আমি খাচ্ছি ইন্ডিয়াতে এবং ইউরোপে, দুটো টেস্ট আলাদা, এবং তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট, দুটোর যে মানে হেলদি এফেক্ট সেটা অনেক বেশি আলাদা, রাইট? অর্থাৎ ইন্ডিয়াতে অনেক কম গুণমানের খাবার পাওয়া যেত, ইউরোপিয়ান খাবারগুলো তারা এই জিনিসটা ট্যাক্টফুলি করতো। তার কারণ হচ্ছে তাদেরকে প্রাইসে অ্যাডভান্টেজ পেতে হবে, সেম প্রাইসে ট্যাক্স চেপে গেলে সেই জিনিস প্রোডাক্টটা বিক্রি হবে না। তো যেহেতু এই ট্যাক্সেশনটাকে অনেকটা পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট 0 করে দেওয়া হয়েছে, সুতরাং পরবর্তীকালে আমরা গুড ইউরোপিয়ান চকলেট যে সমস্তগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে একদম অনেকটা কম রেটে, এবং এক্ষেত্রে প্রোডাক্টের গুণমান বাড়াতে বা সেম গুণমানের প্রোডাক্ট আসবে ইন ফিউচার, সেটা এক্সপেক্ট করা হচ্ছে। বাট মানে সেই এক্সপেকটেশন থেকেই এই জিনিসটা করা হয়েছে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে স্পেশালিটি কেমিক্যাল, মেডিকেল ডিভাইসেস, এই সমস্ত বিষয়গুলো ইউরোপে যথেষ্ট ভালো, এবং তারা মেডিকেল ডিভাইসেস প্রচুর ভালো ভালো বানায়। তো সেইগুলোর ক্ষেত্রে ইন্ডিয়াতে ইম্পোর্ট ডিউটি 0% করে দেওয়া হয়েছে। একইভাবে ইন্ডিয়া যে ড্রাগ ম্যানুফ্যাকচারিং করে বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এপিআই ম্যানুফ্যাকচারিং করে বা বাল্ক কেমিক্যাল যে সমস্তগুলো ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং করে, সেগুলো কিন্তু ইউরোপেও 0%-এর কাছাকাছি ট্যারিফ করে দেওয়া হয়েছে। এছাড়া আরেকটা সেক্টর রয়েছে যেটা হচ্ছে টেক্সটাইল, লেদার অ্যান্ড ফুটওয়্যার। এই সেগমেন্টটাতেও এর আগে ইউরোপ 8-12%-এর কাছাকাছি ট্যারিফ চাপানো ছিল ইন্ডিয়ান প্রোডাক্টের ওপর, সেটা কিন্তু এখন কমিয়ে করা হয়েছে 0%। সুতরাং এই প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে এক্সপোর্টের যে ব্যাপ্তিটা সেটা অনেকটা পরিমাণ বেড়ে যেতে চলেছে আগামী দিনে। আর সেটা যদি বাড়ে, তাহলে আগামী দিনে ধীরে ধীরে আমরা দেখতে পাবো এই সেগমেন্টগুলোর মধ্যে সেলস গ্রোথ আসার প্রবণতা। অর্থাৎ ইউরোপে যে প্রোডাক্টগুলো আগে বিক্রি করতো ইন্ডিয়ানরা, সেগুলোর দাম অনেকটা বেশি ছিল, সেখানে ইন্ডিয়ান এক্সপোর্টাররা কিন্তু অনেক পরিমাণ কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজে চলে যেত ভিয়েতনাম বা চায়না, এই সমস্ত কান্ট্রিগুলোর থেকে। এখন যেহেতু এই জিনিসটাকে এতটাই কম করে দেওয়া হচ্ছে এবং ওদের প্রোডাক্টগুলোর উপরে ট্যারিফ চাপানো আছে, তো সেহেতু কিন্তু আমরা দেখতে পাবো আগামী দিনে ইন্ডিয়ান এক্সপোর্টাররা বা ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু একটা বেশ ভালো রকম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে চলেছে। ডেফিনেটলি কিছু সেক্টর, সেগুলো কিন্তু আমাদের এখানের কিছু সেক্টর তারা কম্প্রোমাইজড হয়েছে, এবং সেই সমস্ত সেক্টরগুলোতে একটা নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ গ্রোথ আমরা হয়তো সেন্স করতে পারবো আগামী দিনে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেমন অটোমোবাইল সেগমেন্টে যদি BMW, অডি থেকে শুরু করে এই সমস্ত কারগুলো অনেক কম প্রাইসে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে টাটার যে সমস্ত লাক্সারিয়াস কার রয়েছে, বা সব থেকে বেশি ইম্প্যাক্টেড হবে মনে হচ্ছে এখানে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। তার কারণ হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার যে লাক্সারিয়াস সেগমেন্টটাকে মানে আস্তে 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 ট্যাপ করার চেষ্টা করছিল, স্করপিও বা XUV ইত্যাদি যে সমস্ত তাদের
মডেলগুলো রয়েছে, নতুন নতুন আপগ্রেডেড মডেল আনছিল, তারা কিন্তু একটা বড় রকম কম্পিটিশন ফেস করতে চলেছে, যেটা এর আগে তারা ইজিলি করে ফেলতো। তো মার্কেট এটা সেন্স করে আজকের ডেটে যদি আপনি দেখেন টাটা মোটরস বা আমি যদি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কথা বলি, এই দুটোকেই কিন্তু পানিশ করেছে, অর্থাৎ অটো সেক্টরটা কিন্তু আবার 1%-এর কাছাকাছি ডাউন। উল্টো দিক থেকে দেখতে গেলে অটো অ্যান্সিলিয়ারিস যারা বানায়, যেটা আমি গতকাল বলেছিলাম, অটো অ্যান্সিলিয়ারিস যারা বানায় তাদের কিন্তু এক্ষেত্রে অনেকটা বেশ ভালো রকমের অ্যাডভান্টেজ। কিছু কোম্পানি রয়েছে অটোর ক্ষেত্রে যারা অলরেডি বিএমডাব্লিউ, অডি এই সমস্ত ইউরোপিয়ান কোম্পানিদের প্রচুর পার্টস ম্যানুফ্যাকচারিং করে, তো তাদের বা মানে গুরুত্বটা অনেক বেশি বাড়তে চলেছে আগামী দিনে। তো এই হচ্ছে আপাত দৃষ্টিতে যদি আমি বলি এই ট্রেড ডিলটা থেকে একটা মানে জাস্ট ছোট্ট করে একটা আলোচনা করলাম, যেখানে টোটাল ঘটনাটা কি ঘটেছে এবং তার সাথে সাথে আমরা কোন কোন সেক্টর বা কোন কোন সেগমেন্টগুলোর দিকে নজর রাখতে পারি বা ট্যারিফগুলো কিভাবে ইম্প্যাক্ট করতে চলেছে তার উপর একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ধারণাটা আপনি কিছু সেক্টর সেগমেন্ট খুঁজে নিতে পারবেন বা এটা নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং দিক যেটা নিয়ে কথা বলার ছিল আজকে। আর আগামীকালের মার্কেটের জন্য ডেফিনেটলি আমি একটা আপডেটস দিয়ে দেবো। ট্রেড ডিল তো হলো, ট্রেড ডিল হয়ে যাওয়ার সাথে সাথে মার্কেটের মধ্যে আমরা লাস্ট আওয়ারে একটা বড় রকমের শর্ট কাভারিং দেখলাম। এরপরে আগামী দিনের মার্কেটের জন্য আমি ডেফিনেটলি পোস্ট সেকশনে একটা পোস্ট দিয়ে দেবো, সেটাকে দেখে আপনি আগামীকালের মার্কেটটা সম্পর্কে স্লাইডলি একটা ধারণা পেয়ে যাবেন। এরপরে নেক্সট যে ইভেন্টটা রয়েছে সেটা আমাদের জন্য অনেক বড় এবং অনেক ইন্টারেস্টিং ইভেন্ট, সেটা হচ্ছে 1 তারিখে অর্থাৎ আগামী রবিবার। সেদিন কিন্তু আমাদের টোটালি বাজেট হবে। তো সেই বাজেটের জন্য আগামী রবিবারের মার্কেটও কিন্তু ভোলাটাইল। তো এর পরের মার্কেটটা ডে ইন ডে আউট, এর মধ্যবর্তী সময়ের যে মার্কেটটা রয়েছে, যেটা ডে ইন ডে আউট কীভাবে চলবে সে নিয়ে আমি পোস্ট সেকশনে আমার লেখাগুলো অ্যাটলিস্ট পড়বেন, তাহলে সেখান থেকে একটা ধারণা লাভ করতে পারবেন। আজকের ভিডিওটাকে এই জায়গাতে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।